একটি মেয়ে নাচতে নাচতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। অনেক দুষ্টু প্রকৃতির মেয়ে, অনেক চঞ্চল স্বভাবের। মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে আসে তখনই হঠাৎ করে একটা ব্ল্যাক কালারের কারের সাথে ধাক্কা খায় আর ধপাস করে ওখানেই পড়ে যায়। ধাক্কাটা হালকাভাবে লাগে, তাই মেয়েটার তেমন কিছু হয় না। পড়ে যাওয়ার পর মেয়েটা চেঁচিয়ে বলতে থাকে, ও আমার বয়ফ্রেন্ড গো, তুমি কই গেলা গো? দেখে যাও তোমার শান্ত শিষ্ট গুলোগুলো গার্লফ্রেন্ডের কি অবস্থা হয়েছে। ও মা গো, আমার আর বুঝি বিয়ে হবে না গো, আমি বাচ্চার মাও হতে পারলাম না, আমার বুঝি কোমরটা আজ গেল। ওই বেটা কে আছিস গাড়ির মতো? বের হ বলছি, তুই চোখে কি মাস্ক পরে ঘুরিস? তোকে সামনে একবার পাইলে সুপিসটা দাঁত ভেঙে কুকুরকে দেবো খাবার হিসেবে। মেয়েটার এমন চেঁচামেচির আওয়াজে তখনই একটা লম্বা চড়া সুদর্শন ছেলে চোখে সানগ্লাস পরে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে আর মেয়েটাকে হাত ধরে টেনে তুলে মেয়েটার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে ছেলেটা মেয়েটাকে কোনো কিছু না বলেই ওখান থেকে আবার গাড়িতে গিয়ে বসতে থাকে। মেয়েটা তখন আবারও পিছন থেকে চেঁচিয়ে দেখে বলে, ওই শয়তান বেটা, তুই কি আমার রাস্তার ফকিন্নি বইরা বেটি পাইছস? তাই মাত্র 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়তেছিস। মেয়েটার এমন কথা ছেলেটা তার কার থেকে বেরিয়ে আবার মেয়েটার কাছে এসে বলে ওঠে, এই নাও ইয়ং ফকিন্নি, তোমার 5000 টাকা। আর এবারের মতো তোমার বকবক করা বন্ধ করো, আরো লাগবে যদি লাগে এক্ষুনি বলো। আমার হাতে তেমন সময় নেই যে আমি গাড়িতে গিয়ে বসবো আর তুমি আমাকে পেছন থেকে চেঁচিয়ে আমার মাথাটা খাবে। কি মাথায় ঢুকেছে? এটাকে আবার বলা লাগবে। কি আপনি আমাকে ফকিন্নি বলতেছেন? এত টাকার গরম? ওই বদমাইশ বুইড়া বেটা, তুই ফকিন্নি, তোর পুরো গোষ্ঠী ফকিন্নি, আমাকে ফকিন্নি বলা? এই বলে মেয়েটা যেই না ছেলেটাকে কিছু করতে যাবে তখনই আবার ধপাস। আমি আবার পড়েছি নাকি? উফ, আর ভালো লাগে না। এটা বলেই মেয়েটা মিটমিট করে সামনের দিকে তাকায় আর সামনে তাকাতে দেখে ছেলেটা ওকে ধরে নিয়েছে। তখনই মেয়েটা আবারও চেঁচিয়ে বলে ওঠে, ওই হচ্ছে বেটা, বুইড়া বেটা, থামলা বেটা, তোর এত বড় সাহস আমার শরীরে হাত দিস? আমাকে ছেড়ে দে, না হলে তোকে নেট ছাড়াই বাদর বানিয়ে দেবো। মেয়েটার এমন উল্টাপাল্টা কথায় ছেলেটা ইচ্ছা করে মেয়েটার হাতটা ছেড়ে দেয় আর তখনই মেয়েটা ধপাস করে আবার মাটিতে পড়ে যায় আর নেকা কান্না কেঁদে ভান করে বলতে থাকে, ও না বিয়ে করা বয়ফ্রেন্ড গো, দেখে যাও এবার বুঝি সত্যি সত্যি তোমার এত কিউট সুন্দর গার্লফ্রেন্ড আর এই বুইড়া ধামড়া লুচ্চা বেটা কোমরটা ভেঙেই ফেলছে। তখন ছেলেটা রেগে চেঁচিয়ে বলে ওঠে, স্টপ স্টপ দিস, অনেক হয়েছে তোমার নেকা কান্না। এই বলেই ছেলেটা নিজের কোলে মেয়েটাকে তুলে নেয় আর গাড়ি গিয়ে বসিয়ে দেয়। তারপর গাড়িটি স্টার্ট করে। ছেলেটার এমন কাণ্ডে মেয়েটা ভয়ে গুটিছুটি মেরে এক সাইডে বসে ভাবতে থাকে, এই লুচ্চা বেটাই আমাকে কিডন্যাপ করতেছে? না না, কিডন্যাপও করতে পারে, আমি যে সুন্দর দেখতে, একদম নায়িকা ঐশ্বরিয়ার মতো। তাহলে আমার কি চেঁচিয়ে লোকদের বলা উচিত? এরা তো কিডন্যাপারও হতে পারে, আর আমাকে কিডন্যাপ করে যদি কোনো কিছু করে দেয়? না বাবা, এটাই ভালো হবে, আমি লোকজনদের এই ব্যাপারে জানাই। কে জানে এই বুড়া ধামড়া বেটাই আমায় কি না কি করে ফেলবে। যেই না বলা অমনি মেয়েটা গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে থাকে, ওই তোমরা কে কোথায় আছো গো? আমারে প্লিজ তোমরা কেউ হেল্প করো। এই লুচ্চা বেটা, ধামড়া বেটা, বুইড়া বেটা কিডন্যাপার আমারে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে গো। আমি অনেক ছোট বাচ্চা, প্লিজ কেউ আমারে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না। মেয়েটার এমন কাণ্ডে ছেলেটা বিরক্ত হয়ে মেয়েটাকে বলে ওঠে, এই পাগল মেয়ে, তুমি মূর্খের মতো কি ভাষা প্রয়োগ করছো বলো তো? আর তুমি কি ভালো ব্যবহার করতে পারো না নাকি? এটা কি মিসবিলিভ করছো? তোমার বাবা মা কোনো ভদ্রতাই শেখায়নি? আর একটা কথা বললে এই বন্দুক দিয়ে তোমার কথা বলার মুখটাকেই উড়িয়ে দিব, যাতে তুমি আর বকবক না করতে পারো। অনেকক্ষণ থেকে তোমার এই ফালতু বকবকগুলো শুনছি, এবার ভালোই ভালো চুপচাপ ছিটে বসে থাকো, একটি শব্দ যেন মুখ থেকে বের না হয়। কি আমাকে পাগল বলা, মূর্খ বলা, আমাকে ভদ্রতা শেখানো? আবার বলতেছে আমার মধ্যে কোনো কমন সেন্স নেই। দাঁড়া, ওনাকে তো আমি মজা দেখিয়ে ছাড়বো। ওই গুন্ডা, আমাকে মূর্খ বলিস? তুই জানিস আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 7-এ পড়ি। তুই জানিস আমি তোর থেকে কত ইংরেজি জানি? বলবো তুই একটা, দেখিস আবার যেন আমার ইংরেজি শুনে অকানে পড়ে থাকিস না। আর আমাকে কমন সেন্স দেখাস, ভদ্রতা দেখাস, আবার কিনা খেলনা বন্দুক দিয়ে আমাকে ভয়ও দেখাস। দাঁড়া, আমি চেঁচিয়ে সবাইকে এখানে জড়ো করবো। তোকে আজ আমি মজা না দেখিয়েছি তো আমার নাম জেকেশু। তখনই ছেলেটা মেয়েটাকে তার 2 হাতে শক্ত করে ধরে ঠোঁটে কিস করতে থাকে। মেয়েটা তো বড় বড় চোখ করে ওই ছেলেটার দিকে তাকায়। পুরো 5 মিনিট পর ছেলেটা মেয়েটাকে কিস করা থেকে ছেড়ে দেয় আর মেয়েটার এমন মুখের অবস্থা দেখে মিটমিট করে হাসতে থাকে। এইদিকে এমনটা করায় মেয়েটা চেঁচিয়ে বলতে থাকে, এই লুচ্চা বেটা, ধামড়া বেটা,
মেয়েটা বুইড়া গুন্ডাটা আমার সব খেয়ে নিয়েছে গো। এখন তো আমার বিয়েটা আর হবে না, আমি তো আর কোনো ছেলের সাথে প্রেমটাও করতে পারবো না। এখন আমি কি করব? ওই বেটাই আমার সব কিছু নিয়ে নিল গো। তখন ছেলেটা মেয়েটার এমন কাণ্ড দেখে মনে মনে বলতে থাকে, কি মেয়ে রে বাবা, এটা আদৌ কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? আমি এতগুলো ভয় দেখালাম, কিস পর্যন্ত করলাম, তবুও বাচ্চাদের মতো করেই যাচ্ছে। আর বলে কিনা বিয়ে হবে না, প্রেম করতে পারবে না। এতটুকু একটা বাচ্চা মেয়ে কিনা এগুলো বলতেছে। অন্য আর 2 মিনিট এই পাগল মেয়েটার সাথে থাকলে আমি পাগল হওয়ার আগেই আমাকে পাবনার টিকিট কেটে রাখতে হবে। তখনই হসপিটাল সামনে এসে পড়ে। ছেলেটা কারটাকে হসপিটালের গেটে গিয়ে দাঁড় করে। মেয়েটা চারপাশে ভালো করে তাকিয়ে দেখে এটা হসপিটাল। মেয়েটা তখন কাবা কাবা গলায় ছেলেটাকে বলে ওঠে, ওই গুন্ডা, তুই আমাকে হসপিটালে কেন নিয়ে এসেছিস? তার মানে আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছিস? তাহলে তুই শুধু খালি কিডন্যাপার নয়, আবার চোরও। ও বাবা মা গো, তোমরা বুঝি তোমার বাচ্চা কিউট মেয়েটাকে আর দেখতে পারবে না গো। এই বলে মেয়েটা জোরে জোরে কান্না করতে থাকে। ছেলেটা তখন মেয়েটাকে নিজের কোলে তুলে হসপিটাল কেবিনের ভেতর নিয়ে গিয়ে একটি বেডে শুয়ে দেয় আর ডক্টরকে ডেকে পাঠায়। এইদিকে মেয়েটা তো যা তা বলে কান্না করতে থাকে। তখন ওখানে ডক্টর আসে আর ছেলেটাকে দেখা মাত্রই বলে ওঠে, আপনি এখানে? কি হয়েছে? আপনি একটা ফোন করলেই তো আমরা আপনার বাসায় চলে যেতাম। আর উনি কে? আপনার ওয়াইফ? ওনার কি হয়েছে? হ্যাঁ, আমার ওয়াইফ। আর ওর হাতে পায়ে আঘাত লেগেছে। প্লিজ আগে ট্রিটমেন্টটা করুন। আর হ্যাঁ, যা যা ওষুধপত্র লাগবে সেটা আমাকে দিয়ে দিন, আমি পরে দেখে নেব। ছেলেটার কথায় মেয়েটা হা হয়ে বড় বড় চোখে ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, কি? আমি ওনার ওয়াইফ? আমি ওনার ওয়াইফ হলাম কি করে? আমি তো এতটুকু একটা ছোট্ট বাচ্চা। তাহলে আমার বিয়েটা কি হলো? আর কবেই বা হলো? আমি তো আজকেই ওনাকে এই প্রথম দেখলাম। তখনই ডক্টর মেয়েটার হাতে পায়ে আঘাত পাওয়া জায়গায় ভালো করে ব্যান্ডেজ করে দেয়, সাথে কিছু ওষুধপত্র দিয়ে দেয়। তারপর ছেলেটা মেয়েটাকে হসপিটাল থেকে নিজের কোলে করে নিয়ে আবারও কারে গিয়ে বসিয়ে দেয়। তখন মেয়েটা ভয়ে ভয়ে ছেলেটাকে বলে ওঠে, আমি বাড়িতে যেতে চাই, আমার অনেক ভয় লাগছে। প্লিজ আপনি আমাকে বাড়ি যেতে দিন। আমি আমার কান ধরছি, আপনাকে এতক্ষণ যা বলেছি আমি সব ভুল করে বলে ফেলেছি, তাই বলতেছি আমি বাসায় যাব। এটা হচ্ছে না বেবি গার্ল। এতক্ষণ আমায় তুমি অনেক খাটিয়েছো, তার সব প্রাপ্যটা আগে বুঝে নেই, তারপর ভাববো তোমাকে বাসায় পাঠাবো নাকি নিজের কাছে একেবারে রেখে দিব। প্লিজ প্লিজ আপনি আমার সাথে কোনো খারাপ কিছু করবেন না। তুমি জানো আমি কে আর তুমি কার ফাঁদে পা দিয়েছো? মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, না না, আমি জানি না কে আপনি, আর কেন আমাকে আপনি নিজের বউ বলছেন? আমার তো আপনার সাথে কোনো বিয়েই হয়নি। হ্যাঁ বেবি গার্ল, বিয়েটা হয়নি তো খুব তাড়াতাড়ি করে নেব। আর তুমি জানতে চাও আমি কে? কে আপনি? আর এমন ভাবে কেন কথা বলছেন? বেবি গার্ল রিল্যাক্স, তুমি ভয় কেন পাচ্ছ? তুমি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে? ছেলেটার কথাগুলো শুনে মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। তখন ছেলেটা নিজের পরিচয় দেয়, বেবি গার্ল, আমি হচ্ছি এই শহরের নাম্বার 1 মাফিয়া কিং কিম টেয়াং। সবাই আমাকে এক নামে চেনে। আর তুমি না জেনে শুনে আমার ফাঁদে পা দিয়েছো, তোমাকে তো তার শাস্তি ভোগ করতেই হবে। আমি জানি তুমি কার মেয়ে আর তোমার নাম কি। আপনি একজন মাফিয়া? তাহলে এতক্ষণ ধরে আমি একজন মাফিয়ার সাথে ছিলাম। আর আপনি জানেন আমার বাবা মাকে, আমার নাম কি, কিন্তু কি করে? হ্যাঁ আমি সব জানি। তোমায় একটু বললাম না বেবি গার্ল যে আমি মাফিয়া মাস্টার মাইন্ড, তুমি কি ভুলে গেলে? আর হ্যাঁ, তোমার বাবা হচ্ছে মিস্টার আরএম আর তোমার নাম জেকে সুলতানা, তাই তো? বেবি গার্ল, তোমার যে নামই হোক না কেন, আজ থেকে তুমি তোমার নামের পাশে জেকে সুলতানা কি লিখবে। বুঝতে পেরেছো আমি কি বললাম, নাকি আবারও বোঝানো লাগবে? জেকে সুলতানা অনেক ভয় পেয়ে কান্না করতে থাকে আর বলে, প্লিজ আপনি আমার সাথে এমনটা করবেন না, আমি এখনো অনেক ছোট, বলছি প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার বাবা মার কাছে যেতে চাই। তখন কিম টেয়াং জোরে স্পিডে নিজের কারটি চালিয়ে একটি
শুনশান বাংলায় গিয়ে দাঁড় করে আর জেকে সুলতানাকে নিয়ে বাংলার ভিতর যায়। সেখানে আগে থেকে অনেক লোক সহ কাজী বসে অপেক্ষা করছিল। কিম তাইয়াং জেকে সুলতানাকে তখন একটি বিয়ের শাড়িটি দিয়ে বলে, বেবি গার্ল, এই শাড়িটি তুমি রুমে গিয়ে পরে নাও। আর হ্যাঁ, বেশি সময় লাগাবে না, তাড়াতাড়ি সব কাজ সেরে নেবে, আমাকে যেন বেশি অপেক্ষা না করতে হয়, বুঝেছো? এই দিকে তো জেগে সুলতানা অঝরে কান্না করেই যাচ্ছে। কিম তাইয়াং ওখানকার কিছু মেয়ে কাজের লোকদের জেগে সুলতানাকে নিয়ে গিয়ে রেডি করে দেওয়ার জন্য চোখের ইশারা করে। তখন কয়েকজন কাজের মেয়ে জেকে সুলতানাকে জোর করে রুমে নিয়ে যায় বিয়ের সাজে সাজানোর জন্য। জেকে সুলতানা তো রেডি হবে না বলে চুপ করে একটা জায়গায় বসে কান্না করতে থাকে আর বলতে থাকে, মা বাবা তোমরা কোথায়? দেখো না, আমাকে এই কুন্ডাটা জোর করে বিয়ে করছে। আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, আমি একজন বড় উকিল হতে চাই। বাবা মা প্লিজ তোমরা আমায় এই কুন্ডাটার হাত থেকে বাঁচিয়ে নাও। এই বলে জেগে সুলতানা অনেক কান্নায় ভেঙে পড়ে। কাজের মেয়েগুলো অনেকভাবেই জেগে সুলতানাকে শাড়ি পরিয়ে দেওয়ার চেষ্টা করে, বাট তারা পারে না। তখন বাধ্য হয়ে ওখান থেকে একজন কিম তাইয়াংকে ডেকে পাঠায়। কিম তাইয়াং ওখানে এসে সবাইকে রুম থেকে চোখের ইশারায় বাইরে বেরিয়ে যেতে বলে। মেয়েগুলোও কিম তাইয়াংয়ের কথা মতো সবাই ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। সবাই যেতে কিম তাইয়াং শাড়িটা হাতে নিয়ে জেগে সুলতানার কাছে গিয়ে জেগে সুলতানার এক টানে পরনে থাকা জামাটি ছিঁড়ে ফেলে আর নিজের হাতে থাকা শাড়িটি সুন্দরভাবে পরিয়ে দেয়, সাথে হালকা করে সুন্দরভাবে সেজেও দেয়। বিয়ের কোণে সেজে জেগে সুলতানাকে তো একদম পরীদের মতো লাগছিল। কিম তাইয়াং জেগে সুলতানার দিকে এক পলকহীনভাবে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, বিয়ের কোণে সেজে আমার পিচ্চিটাকে যেন একদম পরীদের মতো লাগছে। জেগে সুলতানা, তুমি এতটা সুন্দর কি করে? তুমি আমার দেখা প্রথম মেয়ে যাকে কিনা একবার দেখে আমি তার প্রেমে পড়ে গেছি। তুমি তোমার ওই রূপে আমাকে একেবারে পাগল করে দিয়েছো। আই লাভ ইউ আমার পিচ্চি পরি, আই লাভ ইউ সো মাচ। একটু পর কিম তাইয়াং জেকে সুলতানাকে রুম থেকে বাইরে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয়। জেকে সুলতানা তো প্রাণহীন পুতুলের মতো ওখানেই অঝরে কান্না করতে থাকে। কাজী সাহেব কিম তাইয়াং ও জেকে সুলতানাকে কবুল বলে খাতায় নিজেদের স্বাক্ষর করতে বলে। কিম তাইয়াং তো ভালোই কবুল বলে স্বাক্ষরটা দিয়ে দেয়, বাট জেকে সুলতানা তখনও চুপ ছিল। কিম তাইয়াং জেকে সুলতানাকে ভয় দেখিয়ে জোর করে কবুল বলিয়ে ওর হাত দিয়ে স্বাক্ষরটা করে নেয়। বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। আবারও কিম তাইয়াংয়ের চোখের ইশারা মতো কাজের মেয়েগুলো জেকে সুলতানাকে সুন্দর করে সাজানো রুমে নিয়ে গিয়ে বিছানার উপর বসিয়ে রাখে। কিছুক্ষণ পর ওখানে কিম তাইয়াং যায়। জেকে সুলতানাকে কাজের মেয়েগুলো অনেক বড় ঘোমটা পরিয়ে বসে রেখেছিল। কিম তাইয়াং রুমে যেতেই জেকে সুলতানার বুকের ভিতরটা ভয়ে কেঁপে ওঠে আর ধীর পায়ে কিম তাইয়াং জেকে সুলতানার একেবারে কাছে যায়। যেই না জেকে সুলতানাকে স্পর্শ করতেই যাবে তখনই জেকে সুলতানা বিছানা থেকে দাঁড়িয়ে জোরে চেঁচিয়ে বলতে থাকে, আপনি এতটা নীচ, এতটা জঘন্য, পশুর মতো জোর করে একটি মেয়েকে বিয়ে করে আবার আসছেন বাসর করতে? আপনি কি নিজের কোনো মা বোন নেই? আমি এগুলো কি বলছি? এই শহরের নাম্বার ওয়ান মাফিয়া কিং কিম তাইয়াংয়ের নাকি আবার মা বোন থাকবে? আর থাকবেই বা কেন? যে মেয়েদের কোনো সম্মান করতেই জানে না সে কি করে জানবে মা বোন কি জিনিস? মাফিয়া কিং কিম তাইয়াং তো শুধু মেয়েদের নরখাদকের মতো ভোগ করতেই জানে। আপনি একটি নরপশু, চরিত্রহীন লম্পট। আমি আপনাকে ঘৃণা করি। হেট ইউ, আই জাস্ট হেট ইউ। এইগুলো কথা বলতেই কিম তাইয়াং রেগে গিয়ে জেকে সুলতানাকে জোরে একটা ঠাডিয়ে থাপ্পড় মারে। জেকে সুলতানা থাপ্পড়টা খেয়ে বিছানার উপর ছিটকে পড়ে যায় আর ব্যথায় অনেক কান্না করতে থাকে। তখন কিম তাইয়াং জেকে সুলতানাকে বিছানার উপর থেকে হাত ধরে টেনে তুলে বসিয়ে নিজের এক হাতে জেকে সুলতানার মুখটা চেপে ধরে বলতে থাকে, এই মেয়ে, তুমি আমার সম্পর্কে কতটা জানো? হ্যাঁ, তাই এমন শব্দ নিজের ওই কুচ্ছিত মুখে উচ্চারণ করছো? আমি মাফিয়া বলে কি আমার মা বোন থাকতে পারে না? মাফিয়া বলে কি আমি মেয়েদের সম্মান করতে জানি না? আমি এতক্ষণ তোমাকে সম্মান দিচ্ছিলাম বলে সম্মানটা কি জিনিস তুমি সেটাই ভুলে গেছো। আর তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে এখানে বাসর করতে আসছি? আমি তো শুধু তোমাকে তোমার এই ওষুধ খাওয়াতে আর এই মলমটা তোমার ক্ষত স্থানে লাগাতে এসেছিলাম। আর এতে তুমি ভেবে নিলে আমি তোমার সাথে জোর করে বিয়ের পর আবার বাসরটাও সেরে নেব, তাই তো? আমার যথেষ্ট পরিমাণ মনুষ্যত্ব বোধ আছে। আমি জানি তুমি অনেক ছোট, এক্ষুনি এগুলো নিতে পারবে না।
তুমি যতদিন আমাকে তোমার শরীরে নিজের ইচ্ছে টাচ না করতে দেবে ততদিন আমি তোমার শরীরের কোনো জায়গা ছুঁয়েও দেখবো না। আমি একজন মাফিয়া কি হতে পারি? এর মানে এটা নয় যে আমি একজন নরপশুর দুশ্চরিত্রের লম্পট, বুঝলে? এই কথাগুলো কিম তেয়াং রাগী গলায় বলে জেগে সুলতানার যেখানে যেখানে ক্ষত ছিল সেখানে সেখানে মলমটা লাগিয়ে আর ওষুধটা খাইয়ে রুম থেকে হঠাৎ করে বেরিয়ে যায়। জেগে সুলতানা তো অবাকের চোখে হা করে কিম তেয়াং এর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রাত গভীর হয়, জেগে সুলতানা ওখানে ঘুমিয়ে পড়ে। একটু পর ভোর হতেই কারো গরম নিঃশ্বাসে জেগে সুলতানার ঘুম ভেঙে যেতেই মিটমিট করে চোখ মেলে দেখে কিম তেয়াং ওকে সাপটে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তখনই জেগে সুলতানা জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। জেগে সুলতানার চিৎকারে কিম তেয়াং এর ঘুম ভেঙে যায় আর মিটমিট করে তাকিয়ে বলতে থাকে, বেবি গার্ল, এত জোরে গলা ফাটে চিৎকার করছো কেন? এখন তো আমায় একটু ঘুমাতে দাও, সারা রাত ঘুমাতে পারিনি। প্লিজ বেবি গার্ল, আমাকে একটু ঘুমাতে দাও। এই বলেই কিম তেয়াং আবার ঘুমিয়ে পড়ে। কিম তেয়াং এর কথা শুনে জেগে সুলতানা বড় বড় চোখ করে বলে ওঠে, কি আপনি ঘুমের সুযোগে সারা রাত আমার সাথে ওগুলো করেছেন? ও বাবা গো, দেখে যাও, তোমার মেয়ে এখন বাচ্চার মা হতে চলেছে। এখন আমার কি হবে গো? আমাকে তো আর কেউ বিয়েও করবে না, আমাকে সারা জীবন চিরকুমারী হয়ে থাকতে হবে। এই বলে জেগে সুলতানা কিম তেয়াংকে অনেক মারতে থাকে। এই মেয়ে, এগুলো কি বলছো? চুপ করে বলছি। না, আমি চুপ করবো না। আপনি একটি বুইড়া লুচ্চা ধামড়া বেটা, আপনি আমার সবকিছু নিয়ে নিয়েছেন। কি বলছি কি এই মেয়েটা? আমি আবার কখন কি করলাম? উফ, এই মেয়েটা তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি আপনাকে তো মজা দেখিয়ে ছাড়বো। তখনই কিম তেয়াং জেগে সুলতানাকে এক টানে নিজের বুকের উপর নেয় আর দু হাতে শক্ত করে ধরে জেগে সুলতানার ঠোঁটে গভীরভাবে কিস করতে থাকে। পুরো 5 মিনিট পর কিম তেয়াং জেগে সুলতানাকে ছেড়ে দেয়। জেগে সুলতানা তো অনেক লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে নিজের মুখটাকে লুকিয়ে ফেলে। জেগে সুলতানার এমন লজ্জামাখা মুখ দেখে কিম তেয়াং নিজেকে কন্ট্রোল না করতে পেরে আবারও জেগে সুলতানার ঠোঁটে কিস করে দেয়। কিম তেয়াং এর এমন কাজে জেগে সুলতানা তো পুরোই অবাক। ঢ্যাপ করে কিম তেয়াং এর দিকে তাকিয়ে থাকে আর বলে ওঠে, এটা কি করলেন? একবার ঘুমের মধ্যে আমার সবকিছু দেখে নিলেন, এখন আবার আমার কিসটাও নিয়ে নিলেন। তোমার বেবি গার্ল, সারা রাত তো তোমার সেবা করে কেটে দিলাম, আর কি বা দেখতে পেলাম? আর এখন তো একটু কিসটাই নিতে পারলাম। আমি কি আমার পিচ্ছি বউটার থেকে একটু কিসটাও নিতে পারবো না? জেগে সুলতানা লজ্জামাখা মুখ নিয়ে বলে ওঠে, কি বলছেন আপনি? আমাকে সেবা করেছেন, কিন্তু কেন? কই, আমার তো কিছুই হয় নাই। আসলে এখানে হয়েছিল কি, কিম তেয়াং যখন রেগে রুম থেকে বেরিয়ে যায়, জেগে সুলতানার তখন ঘুমের মধ্যে শরীরে প্রচন্ড জ্বর ওঠে। আর একটু পর কিম তেয়াং রাতে যখন জেগে সুলতানাকে একবার দেখতে আসে, তখন এসে দেখে জেগে সুলতানার গায়ে অনেক জ্বর এসেছে। তখন কিম তেয়াং সারা রাত ধরে জেগে সুলতানার কপালে কাপড় ভিজিয়ে জল পট্টি দিতে থাকে। কিন্তু তবুও জ্বর না কমায় কিম তেয়াং জেগে সুলতানাকে ভালো করে কম্বল দিয়ে জড়িয়ে নিচের বুকের মাঝে জড়িয়ে রাখে। তারপর থেকে তো তোমরা দেখতেই পেলে। একটু পর কিম তেয়াং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জেগে সুলতানাকে একটি 3 পিস হাতে দিয়ে খাবারটির সামনে রেখে বলে, এই জামাটা পরে নাও আর খাবারটা সেরে ফেলো, তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। তোমার মা বাবা হয়তো অনেক চিন্তা করছে। কি, আপনি আমাকে আমার বাসায় নিয়ে যাবেন? মনে হচ্ছে কয়েকদিন ধরে আমি আমার বাবা মাকে দেখি না। এই বলে জেগে সুলতানা অনেক নাচানাচি করতে থাকে। এইদিকে কিম তেয়াং এর বুকের ভেতরটা যেন হালকা মোচড় দিয়ে ওঠে। সে জানে না কেন এমনটা হলো তার। তাহলে সে কি দুষ্টু মিষ্টি অবুঝ মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, নাকি শুধু মেয়েটার ওপর কিম তেয়াং এর আবেগ অস্থিরভাবে খেলা করছিল? কিম তেয়াং ওখানে আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে হনন করে বেরিয়ে যায়। জেগে সুলতানা তো কিম তেয়াং এর কিছুই বুঝতে পারে না। সেও চুপচাপ খাবারটা সেরে জামাটা চেঞ্জ করে বাইরে গিয়ে দেখে কিম তেয়াং গাড়িতে ওর জন্য অপেক্ষা করছে। জেগে সুলতানা তাড়াতাড়ি করে সামনে ছিটে গিয়ে বসে পড়ে। পুরো রাস্তা কিম তেয়াং আর জেগে সুলতানার মধ্যে কোনো কথাই হয় না। একটু পর জেগে সুলতানা ওর বাসায় এসে পড়ে। বাসায় আসতে জেগে সুলতানা গাড়ি থেকে নামিয়ে এক দৌড়ে যে না ভেতরে ঢুকতে যাবে, তখনই কিছু একটা মনে করে ওখানে দাঁড়িয়ে পড়ে আর ছলছল চোখে পিছনে ফিরে তাকায়। তাকিয়ে দেখে কিম তেয়াং ওখানে নেই। আসলে কিম তেয়াং জেগে সুলতানাকে নামিয়ে দিয়ে ওখান থেকে চলে গিয়েছিল। জেগে সুলতানা পিছনে ফিরে তাকিয়ে যখন কিম তেয়াংকে না দেখতে পায়, তখন জেগে সুলতানারও অজান্তে বুকের এক পাশটা চিনচিন করে ওঠে আর হঠাৎই যেন চোখের এক পাশ থেকে বিন্দু বিন্দু চোখের ফোঁটা জেগে সুলতানার হাতে এসে পড়ে। জেগে সুলতানা তখন ওখানে অনেক কান্না করতে করতে নিজের বাসার ভিতরে যায়।
জেকে সুলতানা বাসায় ঢুকতেই আরেম সাহেব এসে জেকে সুলতানার গালে নিজের হাত ঝেড়ে জোরে একটা ঠাডিয়ে চড় মারে। জেকে সুলতানা চড়টা খেয়ে ধপাস করে মেঝের ফ্লোরে পড়ে যায়। আরেম সাহেব ওর ওপরেই যেই না আরেকটা চড় দিতে যাবে, তখনই জিন দৌড়ে এসে আরেম সাহেবের হাতটা ধরে নেয় আর বলে ওঠে, জেকে সুলতানার বাবা, তুমি কেন মেয়েটাকে এমন ভাবে মারছো? আমার ছোট মেয়েটা এমন কি করেছে? জিন প্লিজ, আজ তুমি আমাকে আর আটকিও না, ওকে আমাকে শাসন করতে দাও। আর ওকে তুমি বলো ও কাল সারা রাত কোথায় ছিল? ওকে কি শুধু এইগুলো করার জন্য স্কুলে পাঠিয়েছি? আর ওই ছেলেটা কে ছিল যে ওকে এখানে পৌঁছে দিয়ে গেল? ওই ছেলেটার সাথে তোমার মেয়ের কি সম্পর্ক? ওটা এখনই ওকে বলতে বলো। জেকে সুলতানের বাবা, তুমি একটু প্লিজ শান্ত হও। মেয়েটা তো এক্ষুনি বাসায় ফিরলো, আমরা তো এটা পরেও জানতে পারবো। মেয়েটাকে একটু বিশ্রাম নিতে দাও। তখনই জেকে সুলতানা ওখান থেকে উঠে কান্না করতে করতে ওর রুমে চলে যায়। আর রুমে গিয়ে জেকে সুলতানা ফুপিয়ে ফুপিয়ে অনেক কান্না করে বলতে থাকে, আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন কিমতিয়াং? আপনি যদি আমাকে ছেড়ে চলেই যাবেন তবে কেন একদিনের মায়ে আমাকে জোড়ালেন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি কিমতিয়াং। আপনি কি আমাকে ভালোবাসেন না? আপনি কেন আমাকে এমন অবস্থায় একা ফেলে চলে গেলেন? প্লিজ তেয়াং, আমাকে আপনি আপনার কাছে নিয়ে যান। আমি এখানে থাকতে চাই না। আমি আপনার কাছে সারা জীবনের জন্য থেকে যেতে চাই। এইগুলো বলেই জেকে সুলতানা অনেক কান্না করতে থাকে। এই ঘটনার পর গল্পতে 7 বছর এগিয়ে দেখানো হয়। এখন জেকে সুলতানা এই শহরের একজন নামকরা বড় উকিল। এমন কোনো কেস নেই যার ন্যায় বিচার পায়নি। এমনই একদিন হঠাৎ একজন বয়স্ক লোক জেকে সুলতানার কেবিনের সামনে এসে অনেক চেঁচামেচি করতে থাকে। জেকে সুলতানা সেটা খেয়াল করে আর ফোন করে লোকটাকে ভেতরে আসতে অনুমতি দেয়। কিছুক্ষণ পর বয়স্ক লোকটি কেবিনের ভেতরে আসে। জেকে সুলতানা লোকটিকে একটি চেয়ারে বসতে বলে। লোকটাও কথা অনুযায়ী চেয়ারে বসে পড়ে। জেকে সুলতানা তখনও নিজের মনে কিছু একটা লেখালেখি করছিল। লোকটা নীরবতা কাটিয়ে তার ভার গলায় হঠাৎ বলে ওঠে, জেকে সুলতানা মা, তুমি ভালো আছো? লোকটির এমন কথা জেকে সুলতানা নিজের মুখটি তুলে সামনের দিকে তাকায়। জেকে সুলতানা তো লোকটাকে চিনতেই পারে না, এই প্রথম দেখছে, তাও আবার এখানে। তাই জেকে সুলতানা একটু অবাক চোখে লোকটির দিকে তাকিয়ে থাকে। তখন লোকটি আবারও বলে ওঠে, মা, তুমি আমাকে চিনছো না তাই তো? আর চিনবেই বা কেমন করে? এর আগে কখনো তোমার সাথে আমার দেখাটাই তো হয়নি। মা, তোমার কি এখনো একজনের কথা মনে আছে? লোকটির কথায় জেকে সুলতানা একটু ভাবনার মধ্যে পড়ে। আর কোনো কিছু ভেবে না পেয়ে লোকটাকে জেকে সুলতানা বলে ওঠে, আঙ্কেল, আপনি কে বলুন তো? আর হ্যাঁ, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আর আপনি কাকে চেনার কথা বলছেন? আমি আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মা, এমনও কারোর 7 বছর আগের কথা মনে রাখার কথাও নয়। কি বলেন আপনি? 7 বছর আগের কথা? হ্যাঁ মা, 7 বছর আগের কথা। তোমার মনে পড়ে সেই দিনটার কথা? আঙ্কেল, আপনি কেন ঘুরে দিয়ে কথা বলছেন? একটু পরিষ্কার করে বলুন না যা বলতে চান। তাছাড়া আমি অযথা কোন দিনটার কথা মনে রাখবো? আমার এখন তোমাকে সব পরিষ্কার করে বলে দেওয়াটাই ভালো হবে। 7 বছর আগে এই শহরের যে নাম্বার 1 মাফিয়া কিং কিমতিয়াং, যে কিনা মাফিয়া ডনদের মধ্যে মাফিয়া মাস্টার মাইন্ড ছিল, তার কথা তোমার মনে আছে মা? অচেনা একটা লোকের কাছে 7 বছরে ফেলে আসা অতীতটা শুনে জেকে সুলতানার হঠাৎই যেন বুকের এক পাশটাতে হালকা ভারী অনুভব করে। কিমতিয়াং এর নামটা শুনতেই ওখানে যেন এক মুহূর্তে জেকে সুলতানার পুরো পৃথিবীটা থমকে যায়। আর হঠাৎ দু চোখের কোণায় বিন্দু বিন্দু জল এসে জড়ো হয়। তখন জেকে সুলতানা একটু নিজেকে সামলে নিয়ে লোকটাকে ধীর গলায় বলে ওঠে, আঙ্কেল, আপনি যেই হন না কেন তাতে আমার কিছু যায় আসে না। আর আমি কিমতিয়াং নামে কাউকে চিনি না, না আগে কখনো চিনতাম। প্লিজ আপনি এখন আসতে পারেন। আমার অনেক কাজ নেওয়া, সেগুলো কমপ্লিট করতে হবে। আমার হাতে তেমন সময় নেই যে যার তার কথা এত বছর ধরে মনে রাখবো। এই কথাগুলো বলে জেকে সুলতানা নিজের চেয়ার থেকে উঠে কেবিনের বাইরে আসতে লাগে। তখনই লোকটা বলে ওঠে, জেকে মা, তুমি কি জানো কিমতিয়াং এখন কোথায় আর কি অবস্থায় আছে? লোকটির এই কথা শোনা মাত্রই জেকে সুলতানা ওখানে থেমে যায় আর ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপনাকে কতবার বলা লাগবে যে আমি কিমতিয়াং নামে কাউকে চিনি না। তাই আমি জানতে চাই না ওই মানুষটি এখন কোথায় আছেন। আপনি প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আমি আমার এই জীবন, এই ক্যারিয়ার নিয়ে অনেক হ্যাপি আছি, তাই আর কোনো ঝামেলা জড়াতে চাই না। হ্যাঁ মা, যাবো বলেই তো এসেছি।
আমিও তো চাই তুমি অনেক ভালো থাকো, বাট নিজের চোখের ছেলেটাকে এমন অবস্থায় দেখতে পাচ্ছিলাম না। জ্ঞানটা ফিরতেই প্রথমে তোমার নামটাই বলছিল ছেলেটা। জানি না ছেলেটা আদৌ বাঁচবে নাকি আমাদের ছেড়ে চলে যাবে। লোকটি এগুলো কথা বলেই অনেক কান্না করতে শুরু করে। এই কথাটা শুনতেই জেকে সুলতানার বুকের ভেতরটা হু করে নড়ে ওঠে। সে নিজেকে আর আটকাতে পারে না। লোকটার মুখে এমন কথা শুনে জেকে সুলতানা হাওয়ার বেগে লোকটার কাছে আসে আর বলে ওঠে, কি হয়েছে আমার টিয়াঙের? আর কেন আপনি এই বাজে কথাগুলো বলছেন? ও একদম ঠিক আছে, আমি জানি আমার টিয়াঙের কিছুই হবে না। আপনি যা বলছেন সব মিথ্যা বলছেন, তাই না? লোকটি তখন নিজের কান্না থামিয়ে জেকে সুলতানাকে বলতে থাকে, না জেকে সুলতানা মা, আমি সত্যি বলছি। কিম টিয়াঙের অনেক খারাপ অবস্থা। সে এখন হসপিটালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। এখন ওর পাশে তোমাকে খুবই প্রয়োজন মা, খুবই প্রয়োজন। কি? আমার টিয়াং হসপিটালে? কিন্তু কেন? আর এত বছর ও কোথায় ছিল? টিয়াঙের আপনি বা কি হন? ওর বিষয়ে এতটা কি করে জানেন? বলুন আঙ্কেল, আমাকে সব কিছু খুলে বলুন। লোকটা তখন নিজের পরিচয় আর কিম টিয়াঙের সব বিষয় খুলে বলে। আমি হচ্ছে টিয়াঙের ছোট চাচা। আমার নাম জেহব। আমার দিনকাল জুড়ে শুধু টিয়াং ছাড়া আর কেউই নেই। ওকে আমি ছোট থেকেই নিজের হাতে মানুষ মান করে বড় করে তুলেছি। ও যখন খুব ছোট তখন আমি বিজনেসের কাজে বাইরে গিয়েছিলাম। তখন আমার ভাইয়ের শত্রুরা সম্পত্তির লোভে পুরো পরিবারকে শেষ করে ফেলে। টিয়াং কোনোভাবে বাসা থেকে পালিয়ে বেঁচে যায়। সেই দিনই আমি দেশে ফিরছিলাম। দেশে এসে এই খবরটি আমার কানে আসে। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি টিয়াং পুলিশদের হেফাজতে আছে। তারপর আমি তাকে নিজের বাড়িতে নিয়ে আসি আর নিজের ছেলে হিসেবেই রেখে দেই। টিয়াং অনেক মানসিকভাবে ভেঙে পড়েছিল। ছোটবেলায় এমন বড় একটা ধাক্কা খাওয়ায় টিয়াংকে এমন হতে বাধ্য করে। সে প্রতিজ্ঞা করে তার বাবা মার খুনিকে তো শাস্তি দেবেই, সাথে অসহায় মানুষদেরও ন্যায় পাইয়ে দিবে। আর সেই দিনই টিয়াং নিজের সব শত্রুকে শেষ করে ফিরেই আসছিল। তখনই তোমার সাথে টিয়াংয়ের কোনোভাবে দেখা হয়ে যায়। টিয়াং তোমাকে প্রথম দেখেই অনেক ভালোবেসে ফেলে। তাই অতটুকু সময়ের মধ্যেই তোমার সব কিছুই জেনে নেয় আর কোনো কিছু না ভেবেই তোমাকে বিয়ে করে ফেলে। বিয়েটা করার পর তোমাকে কিছু করেনি। কেন জানো? কারণ তুমি অনেক ছোট ছিলে। ভালোবাসা কি জিনিস তুমি বুঝতে পারতে না। আর টিয়াং চায়নি তোমার উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হোক। টিয়াং তোমার মাঝেই ওর জীবনের একটু সুখ উপলব্ধি করেছিল। তাই নিজের মনকে বুঝিয়ে তোমাকে সেদিন তোমার বাসায় রেখে আসছিল। তাছাড়াও টিয়াং জানতো ওটা শুধু একতরফা ভালোবাসা ছিল। তুমি ওকে ঘৃণা ছাড়া কিছুই করবে না। তাই টিয়াং তোমাকে ওখানে রেখে আবার বাসায় ফিরে আসছিল। তখনই ঘটে যায় এই দুর্ঘটনাটা। টিয়াং এর শত্রু ভাব ছিল না। সেই দিন সাথে কোনো লোক না থাকায় শত্রুপক্ষ টিয়াং এর উপর অ্যাটাক করে। তারপর থেকে টিয়াং 7-7টা বছর কোমায় থাকে। 2 দিন আগে ওর জ্ঞান ফেরে। আর জ্ঞান ফেরেই প্রথমে তোমার নামটি উচ্চারণ করে। আমি তারপরই টিয়াং এর সাথে থাকা বডিগার্ডদের কাছ থেকে তোমার সব কিছুই জানতে পারি। আর এটাও জানতে পারি তুমি টিয়াং এর স্ত্রী। আর মা, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে নাও। ও খারাপ ছেলে নয়, ও অনেক ভালো ছেলে। ও তোমাকে সত্যি অনেকটাই ভালোবাসে। এইগুলো বলে জেহব কান্নায় অনেক ভেঙে পড়ে। জেহবের সবগুলো কথা শুনে জেকে সুলতানা তো পায়ের তলা থেকে মাটিটাই সরে যায়। জেকে সুলতানার কাছে মনে হয় পুরো পৃথিবীতে যেন ও একা। তখন নিজেকে দোষী মনে করে অনেক কান্না করতে করতে জেহবকে বলতে থাকে, আঙ্কেল, যা হয়েছে সব আমার জন্যই হয়েছে। সেই দিন আমি যদি ওকে আমার ভালোবাসার কথাটি বলে দিতাম তাহলে এমনটা হতো না। 7-7টা বছর ওকে ছেড়ে আমাকে এই কষ্টের জীবন কাটাতে হতো না। আঙ্কেল, আপনি বলুন না টিয়াং এখন কোন হসপিটালে আছে? আমি ওর কাছে যেতে চাই। আমি আমার সব মনের কথা ওকে বলতে চাই। প্লিজ জেহব আঙ্কেল বলুন। জানি না আমার টিয়াং এখন কেমন আছে। তখনই ওখানে জিন আরেম এসে পড়ে। আর আরেম বলে ওঠে, জেকে সুলতানা মা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন কিছু না জেনেই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। সত্যি আমার অনেক ভুল হয়ে গেছে। আমি অনেক অন্যায় করে ফেলেছি তোমার উপর। আজ যদি এখানে না আসতাম তাহলে জানতেই পারতাম না এগুলো। মিস্টার জেহব, আমরা ওই ছেলেটার কাছে যেতে চাই। প্লিজ আমাদের নিয়ে চলুন। হ্যাঁ মিস্টার জেহব, প্লিজ আমাদের নিয়ে চলুন। আর জেকে সুলতানা মা, তুই তোর বাবাকে ক্ষমা করে দে।
কত বছর হয়ে গেল তুই তোর বাবাকে বাবা বলে ডাকিস না, একবার বাবা বলে ডাক মা। তখনই জেকে সুলতানা দৌড়ে আরেনকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে করতে বলে, আমি তেয়াংকে অনেক ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। জেকে সুলতানার কান্না দেখে জিন আরেমও অনেক কান্না করে দেয়। তারপর জিহব সবাইকে তেয়াংয়ের কাছে নিয়ে যায়। সবাই গিয়ে দেখে তেয়াং বেডে ঘুমিয়ে আছে। জিহব আস্তে আস্তে তেয়াংকে ঘুম থেকে ডেকে দেয়। তেয়াং মিটিমিটি করে নিজের চোখ মেলে সামনের দিকে তাকায়। সামনের দিকে তাকাতেই তেয়াংয়ের বুকের ভিতরটা চিনচিন করে ওঠে। সে সামনে তার ভালোবাসার জেকে সুলতানাকে দেখতে পায়। জেকে সুলতানা তো তেয়াংকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে তেয়াং জেকে সুলতানাকে 7 বছর আবার ওর সামনে দিকে ছোট ছোট চোখে জেকে সুলতানার দিকে তাকিয়ে থাকে। তখন জেকে সুলতানা ওখানে আর এক মুহূর্ত দেরি করে না, চট করে তেয়াংকে ওর 2 হাতে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। জেকে সুলতানাকে এতটা কাছে পেয়ে তেয়াং আজ ওর নিজের আবেগকে ধরে রাখতে পারে না, ও কান্না করে ফেলে। তেয়াং আর জেকে সুলতানা নিজেদের আবেগ উজাড় করে বুঝিয়ে দেয় তারা একে অপরকে কতটা ভালোবাসে। সবাই ওদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয়। তখন জেকে সুলতানা তেয়াংকে বলে ওঠে, তেয়াং আমি আপনাকে অনেক ভালোবাসি। এতদিন আপনাকে আবার কোনো একদিন ফিরে পাবো বলে অনেক অপেক্ষা করছিলাম। তেয়াং শুধু আপনি আছেন আমার এই হৃদয় জুড়ে। আই লাভ ইউ তেয়াং, আই লাভ ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসি আপনাকে। আপনি আমার জীবনের প্রথম পুরুষ আর শেষ পুরুষও। আমি কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। তেয়াং জেকে সুলতানাকে তার 2 হাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার চান, আমিও তোমাকে কখনো আর একা ছাড়বো না। সারা জীবনের জন্য আমার এই ছোট্ট হৃদয়ের মাঝে মিশিয়ে রাখবো তোমাকে। হসপিটাল থেকে বাসায় ফিরে জেকে সুলতানা তেয়াংয়ের অনেক খেয়াল রাখে আর ভালো করে সেবা যত্নে তেয়াংকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলে। তেয়াং একটি বাচ্চার সাথে খেলা করছিল। বাচ্চাটা ছিল তেয়াং আর জেকে সুলতানার। তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে এই বাচ্চাটা মায়ের তেজান হয়। কিছুক্ষণ পর জেকে সুলতানা নিজের কাজ ছেড়ে বাসায় আসে আর দেখে পুরো বাসায় একেবারে চিপস আর চকলেট দিয়ে পুরো মাখামাখি হয়ে আছে। জেকে সুলতানা রুমে ঢুকতেই বাবা মেয়ে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। তখন জেকে সুলতানা রেগে বম হয়ে ওদের দুজনকে ডাকতে থাকে। একটু পর তেয়াং বেরিয়ে এসে জেকে সুলতানাকে বলে, আসলে বেবি কি হয়েছে, তেজান না অনেক দুষ্ট হয়ে গেছে। একেবারেই তোমার কপি কাট, বুঝলে? এর সব ভুলেই তোমার দুষ্ট মেয়েটা করেছে। তখনই তেজান লুকানো থেকে বেরিয়ে এসে বলে, না মামনি, পাপ্পা মিথ্যা বলতে, এইগুলো ভাব নোংরা পাপ্পাই করেছে। আমি তো শুধু খাচ্ছিলাম। আমি জানি তারা এগুলো করেছে। বাবা মেয়ে মিলে মিথ্যা বলা, দাঁড়া তোমাদের 2 জনকে দেখাচ্ছি মজা। এই বলে জেকে সুলতানা একটু ঝাড়ু হাতে নেয় আর ঝাড়ু দিয়ে বাবা মেয়েকে যেই না কিছু করতে যাবে তখনই চকলেটের কাগজে পা পিছলে পড়ে যেতে লাগে। ওই মুহূর্তে তেয়াং জেকে সুলতানাকে ধরে নিতেই ধপাস করে জেকে সুলতানার সহ তেয়াং বিছানার উপর পড়ে যায়। তেজান তো এসব কাণ্ড দেখে অনেক হাসতে থাকে আর নাচতে নাচতে বলতে থাকে, মামনি পাপ্পা পড়ে গেছে, পাপ্পা তুমি পড়ে গেছো। হ্যাঁ মা, আমি তোমার মামনির জন্য পড়ে গেছি। এখন আমি তোমার মামনিকে অনেক শাস্তি দেব। তুমি তোমার 2 চোখটা বন্ধ করে ফেলো, কেমন? হ্যাঁ পাপা, আমি চোখ বন্ধ করছি, তুমি মামনিকে অনেক শাস্তি দাও। এই বলেই তেজান নিজের 2 চোখ বন্ধ করে ফেলে।